সর্বশেষ ডাকসু নির্বাচনটা কত সালে হয়েছিল বলেন তো? বিগত স্বৈরাচারের আমলে 2019 সালের 11ই মার্চ ছাত্রলীগের প্রার্থীকে হারায়ে ভিপি বা ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন নুরুল হক নূর। এরপর থেকেই উনি ভিপি নূর নামেই বেশি পরিচিত। কার মিছিলে আসছেন? নিপুল ভাই। নিপুল না জানি কি নাম, ভিপি নূর। ডাকসু এমন একটা নির্বাচন যা মানুষের আইডেন্টিটিকে পাতাল থেকে আকাশে নিয়ে যেতে পারে। আর এখন তো দেশের রাজনীতির হট টপিক এইটা। ডাকসুতে নির্বাচিত সাবেক নেতারা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে পরবর্তীতে ভালো হোক মন্দ হোক দুই দিক থেকে উল্লেখ করার মতন কিছু ভূমিকা রাখছেন। জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির আর 71-এ বাংলাদেশের বিরোধিতা করা গোলাম আজম 1947 সালে ডাকসুর জিএস, বামপন্থী রাজনীতি করেও আওয়ামী লীগের মন্ত্রী হওয়া রাশেদ খান মেনন 1963 সালে উনি ডাকসুর ভিপি, আর মতিয়া চৌধুরী ওই বছরেই জিএস হন। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ 1968 সালে ভিপি ছিলেন। প্রথমবার বাংলাদেশের পতাকা উত্তোলন করা আসম আব্দুর রব 1970 সালে ভিপি ছিলেন। এছাড়াও উল্লেখযোগ্য আর যারা নেতা এবং তাদের ডাকসুর পদ এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন, বলা যায় এদের সবার পথ চলা ডাকসু দিয়ে শুরু হয়েছিল। এবারের ডাকসুতে যারা ভোট দিবে তারা ফেয়ার ইলেকশন জীবনে কোনোদিন দেখেই নেই বললে চলে, কারণ বাংলাদেশে তো এতদিন এটা হইতো না। দল মত নির্বিশেষে সব ঘরানার পার্টিসিপেশন এই নির্বাচনে আছে। আর চারদিকে এইটা নিয়ে অনেকটা ঈদের আমেজ চলতেছে। একদিকে অনেক স্টুডেন্ট নির্বাচনে ক্যান্ডিডেটদের নাম মুখস্থ করতেছেন সমানে, অন্যদিকে জেন জি এর সাথে আস মোমেন্টে আমরা দেখছি দুই হাতে সালাম দেওয়ার পরেও আবিদুল ইসলাম খানকে দেখলে মেয়েরা দৌড় দেয়, কিন্তু সাদিক কায়েমের সাথে পুরাই উল্টা অবস্থা। আবিদ ভাই মন খারাপ কইরেন না, আমরাও আপনার ব্যথায় সমব্যথী। আজকের ভিডিওতে আমরা ডাকসুর ইতিহাস কি, এইটার ইম্প্যাক্ট কি, এইটা নিয়ে যে নির্বাচনী উত্তেজনা বা বিতর্কগুলো তৈরি হয়েছে, এই সবগুলো ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখেন, ডাকসুতে ভিপি বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হয়, কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন হয় না কেন? হয় না কারণ প্রেসিডেন্ট হিসেবে ভাইস চ্যান্সেলর বা ভিসি অলরেডি নির্বাচিত। দেশের রাষ্ট্রপতি যেমন সব ভার্সিটির চ্যান্সেলর, তেমনি ভার্সিটির ভিসিরাও ছাত্র সংসদগুলোর প্রেসিডেন্ট আর কি। ডাকসুর কেন্দ্রীয় সংসদে সম্পাদকের পোস্ট 15টা, কার্যনির্বাহী সদস্যের পোস্ট 13টা। এই 28টা পোস্টেই মূলত ডাকসু নির্বাচনের মূল ভাইবটা পাওয়া যায়। যেই সব স্টুডেন্ট হলে থাকে তাদের জন্য হল সংসদের নির্বাচনটাও খুবই গুরুত্বপূর্ণ। হল সংসদে পদ আছে 13টা, আর এইবার কেন্দ্রীয় সংসদের 28টা পদের জন্য 471 জন নির্বাচনে দাঁড়াইছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে একটা পদের জন্য দাঁড়াইছেন 45 জন। সবাই যে সব পদে দাঁড়াইছেন এরকম না। জিএস পদে ভাইরাল আশিকুর রহমান তো বইসেই আছে, আর উনি বইলাই দিয়েছেন এইবার অন্তত মেঘমল্লার বসুকে হারাবেন। আমি অন্তত মেঘমল্লারকে হারাবো। এটা কোনো নো কমেন্টস, এটা জিজ্ঞেস করলে বলবো নো কমেন্টস। मेरा इस मामले में ये कहना है कि नो कमेंट्स। মেঘ আসলে চালাকিটা ধরতে পারে নাই। ও যেই কমেন্টটা করছে এইটা মুক্তিকে বাই করার জন্যই সাংবাদিকরা ওর এই কোশ্চেনটা করছিল। ওদের ভিউ কিন্তু ওরা পায় গেছে। যাই হোক, এইবার ডাকসুর ভোটার সংখ্যা প্রায় 40,000, এর মধ্যে প্রায় 21,000 ছাত্র আর প্রায় 19,000 ছাত্রী। ডাকসুতে ছাত্র সংগঠনগুলা নিজেদের নাম ইউজ না করে বিভিন্ন নামে প্যানেল দিছে। এইবার আলোচিত কয়েকটা প্যানেল হইতেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, ইসলামী ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ছাত্র দল, বামপন্থীদের প্রতিরোধ পর্ষদ, উমামা ফাতেমার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্রভৃতি। এই প্রার্থীদের বেশিরভাগই একদমই ইয়াং, আনম্যারিড, বিয়ে করেন নাই। তারা হয়তো সামনে পাত্রপাত্রী খুঁজবেন, সেই সাথে আপনারা যারা দর্শক তারাও হয়তো খুঁজবেন। এইখানেই আপনাদের কাজে আসতে পারে সহজবিবাহ.com। এই ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের অন্যতম ফিচারগুলো হইতেছে আপনি নিজের নাম, বাবা মার নাম, ছবি, যোগাযোগ তথ্য গোপন রেখে বায়োডাটা বানাইতে পারবেন। যথেষ্ট গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। এমনকি আপনি বায়োডাটা না বানাই লগ ইন না করে বিভিন্ন ক্রাইটেরিয়া ভিত্তিক পাত্র বা পাত্রী সার্চ করতে পারবেন। বিভাগ, জেলা, উপজেলা ভিত্তিক, পেশা ভিত্তিক, এইসব সহ আরো অনেক ফিল্টার অপশন আছে। প্রত্যেকটা ফিচার আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। কোনো বায়োডাটা যদি আপনার পছন্দ হয় 100 টাকা খরচ করে বায়োডাটা আনলক করে পাত্র পাত্রীর ছবি আর বিয়ের জন্য যিনি অভিভাবক তার যোগাযোগ তথ্য দেখতে পারবেন। চাইলে নিজেই নিজের বিয়ার ঘটকালি বা আলাপ করতে পারবেন। যারা নিজ থেকে যোগাযোগ করতে ভয় পান বা লজ্জা পান, প্লাস যাদের এত খোঁজাখুঁজি করার টাইম নাই, তারা 800 টাকার একটা প্রিমিয়াম প্যাকেজ নিতে পারেন। এতে আপনার নিজের পছন্দ ভিত্তিক 3 মাস বিভিন্ন বায়োডাটার রিকমেন্ডেশন আপনি পাবেন। নিজেরা পারিবারিকভাবে আলাপ করে বিয়েটা করবেন, ওরা দুই পক্ষের যোগাযোগটা করাই দিবে। যদি আপনি আরো ভিআইপি মানে 1000 টাকার সাবস্ক্রিপশন নেন, নিজের বায়োডাটা চাইলে ওয়েবসাইট
ওয়েবসাইটে আপলোড না করেও বিয়ের পূর্ব পর্যন্ত উপযুক্ত সংখ্যক বায়োডাটার রিকমেন্ডেশন পাবেন। এইখানে তাদের একটা শর্ত আছে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন, নির্ভরযোগ্য মাধ্যমে বিয়ে হোক সহজে, এইটাই তাদের মতো। চলেন আবার ডাকসু নির্বাচনে ফেরত যাওয়া যায়। একদিকে ছাত্র শিবিরের প্যানেল ঘোষণার দিন থেকেই তাদের নিয়ে বিরাট শোরগোল। সর্বমিত্র চাকমা নামের সোশিওলজি ডিপার্টমেন্টের একজন ছাত্র এইবার শিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে দাঁড়াইছেন। একজন চাকমা সত্তার মানুষ শিবিরের প্যানেল থেকে নির্বাচন করতেছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের রাজনীতি ফলো করা অনেক মানুষের চোখ লিটারেলি কপালে তুলে দিছে। আর সমালোচনা শুরু হয় ওই প্যানেল থেকেই কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে যাওয়া জয়েনউদ্দিন সরকার তন্ময়কে নিয়ে। উনি বেশ কয়েক মাস আগে একটা ফেসবুক পোস্টে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিমান ছিনতাইকারী ট্যাগ দিয়ে ফেসবুকে বিরাট একটা ক্যাচাল লাগাই ফেলছিলেন। মুক্তিযুদ্ধ আর একজন বীরশ্রেষ্ঠকে হেয় করে এমন কথা বলার কারণে শিবিরের আরেকটা পুরাতন কাহিনী সামনে চলে আসে। শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদের ডিসেম্বর এডিশনের একটা প্রবন্ধে বলা হয়েছিল, সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা এবং অদূরদর্শিতা ছিল, আল্লাহ তাদের ক্ষমা করুন। এই লেখা পরে প্রত্যাহার করা হয়েছিল। তেমনি গত 23 অগস্ট তন্ময়কেও প্যানেল থেকে বাদ দেওয়া হয়। ছাত্র অধিকার পরিষদের ভিপি ক্যান্ডিডেট বিন ইয়ামিন মোল্লা একটা টক শোতে শিবিরের তুমুল আলোচিত ভিপি ক্যান্ডিডেট সাদিক কায়েমের অতীত ইতিহাসের ব্যাপারে খুব জোরালো কিছু আলোচনা আনছেন। উনি বলতেছেন 2018 সালে রাতের ভোটের সাজানো নির্বাচনে জিতে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, ওই সময় উনি সাদেক কায়েমকে হলের ভিতরে নৌকা নৌকা স্লোগান দিয়ে মিছিল করতে দেখছেন, আর উনি সেলফিও তুলতেছিলেন। শিবিরের এই যে পরিচয় গোপন রাখা, এইটা নিয়েই সমালোচনা হয় সবচেয়ে বেশি। ওই টকশোতে জিএস প্রার্থী SM ফরহাদ উনি কিন্তু বিন ইয়ামিন মোল্লার এই অভিযোগের তেমন কোনো কাউন্টার দেন নাই। শিবিরকে গুপ্ত সংগঠন বলে আরো অনেকেই সমালোচনা করছেন। সমালোচনা আছে ছাত্র লীগের সাথে মিশা থাকা নিয়েও। বিন ইয়ামিন মোল্লার মতন ঠিক একই অভিযোগ করছেন আরেক ভিপি ক্যান্ডিডেট আব্দুল কাদের। উনিও সাদিক কায়েমকে ছাত্রলীগের মিছিলে হলের নেতার পাশে দেখার অভিযোগ করেন, সাথে বট আইডি চালানো আর স্পাইং করার অভিযোগও তোলেন। এই বট আইডি থেকে হুমকি আর গালাগালির অভিযোগ অন্য প্রার্থীরাও করছেন। ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, শিবিরকে নিয়ে কিছু বললেই তার কমেন্ট বক্স গালির বন্যায় ভাইসা যায়। বট বাহিনী যে একেবারে ভুয়া কিছু না, এটা সোশ্যাল মিডিয়ায় থাকা অনেক মানুষই জানেন। সব দল মতেরই কম বেশি এই বট বাহিনী আছে। মেয়েদের সাইবার বুলিং থেকে শুরু করে আরো অনেক অভিযোগ আছে এই বট বাহিনীর বিরুদ্ধে। এর বাইরে ফোকাস থেকে কোচিং করে ভর্তি হওয়া ফার্স্ট ইয়ারের ছাত্রদের নবীন বরণ অনুষ্ঠানে বিভিন্ন উপহার দিয়ে শিবিরের ভিপি জিএস পদপ্রার্থীরা ভোট চাইছেন বলে ছাত্র দল অভিযোগ করছে। এইবার আসি ছাত্র দলের ব্যাপারে, ওদেরকে নিয়েও বহুত বিতর্ক আছে। শুরুতেই মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ একদিন বাড়ানো নিয়ে একটা বিতর্ক হয়। এমন অভিযোগ শোনা যায় প্রশাসন ছাত্র দলকে সুবিধা করে দিতেই 19 আগস্ট থেকে বাড়িয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট দেয় 20 আগস্ট। আর লাস্ট দিন দুপুরেই প্যানেল ঘোষণা করে ছাত্র দল। তারা এর আগ পর্যন্ত প্যানেল দেয় নাই। তার মানে অভিযোগটা একদম উড়াই দেওয়ার মতন না। আবার ভিপি প্রার্থী আবিদ বলেন, প্যানেল ঘোষণার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন তারেক রহমান। এরপরে এক দফা প্রশ্ন ওঠে, তারেক রহমানই যদি ডাকসুর প্যানেল সিলেক্ট করে দেন, তাইলে ছাত্র দল জিতলে ডাকসু চালাবে কে? টকশোতে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হয়, আবিদ ভালো কোনো উত্তর দিতে পারেন নাই। তখন ফরহাদ প্রশ্ন রাখেন, শিক্ষার্থীদের সংসদে সুপিরিয়র লিডারকে হ্যাপি রাখতে চাইলে ওই সংসদ কি স্টুডেন্টদের দিকে আদৌ তাকাবে? আরেকটা ঘটনা ঘটে যমুনা টিভিতে। এজিএস প্রার্থীদের বিতর্ক হইতেছিল। একজন ছাত্র দলের মায়েদকে প্রশ্ন করেন, ছাত্র দল জিতলে আবার সেই গণরুম গেস্ট রুম কালচার শুরু হবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, আবার আপনাদের হাত ধরে কি গণরুম গেস্ট রুম চালু হতে যাচ্ছে? মায়েদ এই প্রশ্নের উত্তর দিতে যায় বলেন, আমি মনে করি আপনি একজন শিবির কর্মী। আমি মনে করি আপনি একজন শিবির কর্মী, এবং শিবির কর্মী হওয়ার কারণে শিবিরের নেগেটিভকে আপনি ব্যবহার করেছেন। এইটা কিন্তু সেই পুরাতন ছাত্রলীগ মার্কা একটা ট্যাগিং থেকেই কিন্তু বিশ্বজিৎ দাস বা বুয়েটের আবরার ফাহাদকে শেষ করে ফেলার মতন ঘটনা ঘটাইছিল ছাত্রলীগ। তবে যিনি প্রশ্নটা করছেন তার অবস্থা একবার আপনি দেখেন। স্বতন্ত্র প্রার্থী হাসিব আর মায়েদের এই ঝগড়া দেখা উনি কিন্তু হাসতে হাসতে পারলে পইরেই যেতেছেন। লাইফে আপনার এমনই চিল থাকা দরকার। লাইফে আমিও অনেক সময় অনেক সিরিয়াস সিচুয়েশনে মুখের হাসি আটকায় রাখতে পারি না। আরেকটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে, মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু ডাকসু নির্বাচনকে এবার প্রচুর হাইলাইট করতেছে। টিভি, পত্রিকা, ইউটিউব চ্যানেল খুললেই আপনি দেখবেন শুধু ডাকসু আর ডাকসু। যমুনা টিভির ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস এই নামের বিতর্ক অনুষ্ঠানটা অনেকগুলো এপিসোড নিয়ে আসছে, খুব পপুলারও হয়েছে। এটা ছাড়াও চ্যানেল 24, এখন টিভি, সময় টিভি, কালের কণ্ঠ, প্রথম আলো সহ প্রায় সব মিডিয়ায় ইন্টারভিউ, ডিবেট বা টক শোর আয়োজন করতেছে, পত্রিকায় ফিচার ছাপাইতেছে। সবই ভালো, কিন্তু সমস্যাটা খুবই
খুবই সূক্ষ্ম। খেয়াল করলে দেখবেন আলোচিত প্রার্থীদের কেউ কেউ একটু বেশি ফুটেজ পাইতেছে, অন্যরা একেবারে বাতির নিচের অন্ধকারে থাকতেছে। যেমন ধরেন আব্দুল কাদের, উনি একজন হেভিওয়েট ক্যান্ডিডেট হওয়ার পরেও বিতর্কের সময় বেশিক্ষণ কথা বলার চান্স পাইতেছেন না। মিডিয়া তাকে নিয়ে যে খুব বড় রিপোর্ট করতেছে, ফিচার করতেছে এমনও না। একটা উদাহরণ যদি দেই, যমুনা টিভির ভিপি প্রার্থীদের 47 থেকে 48 মিনিটের বিতর্কে ছাত্রদলের আবির কথা বলছেন প্রায় 10.3 মিনিট, শিবিরের সাদিক কথা বলছেন প্রায় 10.8 মিনিট, আর বৈষম্য বিরোধী প্যানেলের আব্দুল কাদের কথা বলছেন মাত্র 4.2 মিনিটের মতো, যেটা কিনা আগের দুইজনের অর্ধেকের চেয়েও কম। দেখেন, আমি কোনো পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েটেড না, আমি টোটালি নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে একটা সিচুয়েশন আপনাদের সামনে ব্যাখ্যা করতেছি। আপনারা নিজেরাই এটা জাজ করেন কোনটা সঠিক কোনটা ভুল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায় প্রথম আলোর সংবাদে, উমামা ফাতেমার প্যানেল নিয়ে ফ্রন্ট পেজের উপরের পার্টে টোটাল 3 কলামের রিপোর্ট প্লাস উমামার সাক্ষাৎকার ছাপানো হয়েছে। সাক্ষাৎকারটা দ্বিতীয় পৃষ্ঠায় প্রায় পুরা 3 কলাম নিয়ে ছাপা হয়েছে। এটা 30 অগস্টের পত্রিকা খুললেই আপনারা দেখতে পারবেন। 3 সেপ্টেম্বরের পত্রিকায় এই প্যানেলের ইশতেহার দেওয়ার খবর দ্বিতীয় পৃষ্ঠায় 3 কলামে ছাপা হয়েছে। সেম কভারেজ দিছে বামপন্থী প্রতিরোধ পর্ষদকেও। ফ্রন্ট পেজের নিচের পার্টে 3 কলামে প্যানেল নিয়ে রিপোর্ট প্লাস ভিপি প্রার্থী ইমির সাক্ষাৎকার। এর আগে 29 অগস্ট আর 2 সেপ্টেম্বর ছাত্র দলকে নিয়ে 2 কলামের রিপোর্ট আর আবিদের ইন্টারভিউ ছাপানো হয়েছে। 31 অগস্ট বৈষম্য বিরোধী প্যানেলের খবরটা দিছে 1 কলামে। বলতে পারেন ফ্রন্ট পেজের নিচের পার্টে দুইটা বড় বড় বিজ্ঞাপনের একটা সরু গলিতে এটা পড়ছে। যমুনা টিভি আর প্রথম আলো বাংলাদেশের ডিজিটাল আর প্রিন্ট মিডিয়া খুব বড় দুইটা নাম, তাই এইটা নিয়ে একটু বেশি হাইলাইট করলাম। এছাড়াও আপনি ফেসবুকে ঢুকলেই বুঝতে পারবেন ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আর শিবিরের ভিপি প্রার্থী সাদেক কায়েম, ওনারা গণমাধ্যমে প্রচুর কাভারেজ পাইতেছেন। অন্য অনেক ক্যান্ডিডেটদেরকে নিয়ে কিন্তু মিডিয়ায় তেমন কোনো মাতামাতি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ইংরেজি করলে এই নামটা দাঁড়ায়, যেটাকে সংক্ষেপে ডাকসু ডাকে। মূলত স্টুডেন্টদের মধ্য থেকেই আমি রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি বাছাই করব, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করবে। ডাকসুর মতন রাকসু, চাকসু, জাকসু কিন্তু আছে। বাংলাদেশের 56টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র 7টায় স্টুডেন্ট ইউনিয়ন করার আইনগত বৈধতা আছে। এই ভার্সিটিগুলোর নাম আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন, কিন্তু সবচেয়ে পুরাতন আর এই অঞ্চলের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্পেশাল রোল থাকায় ডাকসু নিয়ে মাতামাতিটা একটু বেশি হয়। আর এই ঐতিহাসিক ভূমিকার কারণে ডাকসুকে অনেক সময় বাংলাদেশের দ্বিতীয় সংসদও বলা হয়ে থাকে। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হইল, এর ঠিক পরপরই স্যার এ.এফ. রহমানের উদ্যোগে 3টা আবাসিক হলে ছাত্র সংসদ গঠন করা হয়, মুসলিম হল, জগন্নাথ হল আর ঢাকা হল। এরপরে 1923 সালে গঠন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। 1953 সালে যায় নতুন গঠনতন্ত্র অনুযায়ী ইংরেজিতে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়নের প্রথম অক্ষরগুলা নিয়ে এই ছাত্র সংসদের নাম দেওয়া হয় ডাকসু। প্রথম প্রায় 20 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বলেন কিংবা হল সংসদগুলা বলেন, কাজ ছিল খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, জ্ঞান চর্চা, সেলফ ডেভেলপমেন্ট, সমাজ সেবা, এই টাইপের কাজগুলাই ছিল ডাকসু সদস্যদের মেইন ফোকাস। তারা ইভিনিং স্কুল বা সান্ধ্য বিদ্যালয় চালাইতেন, খেলাধুলা করতেন, শরীর চর্চা করতেন, বস্তিতে থাকা দরিদ্র মানুষদের মধ্যে সেবামূলক কাজ করতেন। ওই সময়কার ডাকসু নেতাদের অনেকেই কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করতেন না বা লেজুর বৃত্তি করতেন না। মানে এই যে এখন কোন একটা ছাত্র সংগঠন মূল একটা রাজনৈতিক দলের পার্ট, এই জিনিসটা তখনকার সময় নর্ম বা স্বাভাবিকীকৃত ছিল না। তবে স্বাভাবিকভাবেই কোনো না কোনো দলের প্রতি তাদের একটা সাপোর্টের জায়গা থাকতো। 1923 সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত টোটাল 37 বার ডাকসু নির্বাচন হয়েছে। 1971 সালের স্বাধীনতার পরে ডাকসু নির্বাচন নিয়ে সব সরকারের মধ্যে টালবাহানা কিংবা অনীহা দেখা গেছে। 1971 থেকে 1990 মোট 19 বার ডাকসু নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু হইছে মাত্র 7 বার। আচ্ছা, তখন না হয় বুঝলাম অনেক বছর দেশে সামরিক শাসন ছিল, মিলিটারি পার্সনরা দেশ চালাইছে, ছাত্রদের নির্বাচনকে তারা হয়তো ততটা গুরুত্ব দেয় নাই। কিন্তু 90-এর গণ আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতনের পর যেই গণতান্ত্রিক সরকারগুলা আসলো, তারা কেন এই ডাকসু নির্বাচন হইতে দিল না? অনেক আলোচনা হইতে পারে, কিন্তু আসল কথা ডাকসু নির্বাচন হয় নাই অনেক ক্ষেত্রেই। 1990 সালের পরে আবার ডাকসু নির্বাচন হইতে সময় লাগে 29 বছর। এইটাও আর একটা বিস্ময়ের ব্যাপার যে স্বৈরাচার হাসিনার সময়ে ডাকসু নির্বাচন হইছে। আরো বিস্ময়ের ব্যাপার, সন্ত্রাসী ছাত্রলীগের হুমকি ধামকি আর নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার এত চেষ্টার পরেও ভিপি হন কোটা আন্দোলনে অন্যতম নেতৃত্ব দেওয়া নুরুল হক নূর। তখন থেকে আজ পর্যন্ত তারা সবাই ভিপি নূর এই নামেই চিনে। পিপি নূর, পিপি নূর,
এইবার যদি 2025 সালে নির্বাচনটা নিয়ে কথা বলি, স্বৈরাচার পতনের মাত্র 1 বছরের মাথায় সামনের 9 সেপ্টেম্বর নির্বাচনটা অনুষ্ঠিত হইতে যাইতেছে। গত কয়েকদিন যাবতে এত টক শোতে ক্যান্ডিডেটদের ডিবেট, মিডিয়াতে একের পর এক নিউজ দেখা তাদের নাম অলরেডি আমরা হয়তো প্রায় মুখস্থ করে ফেলছি শিওর। জুলাই আন্দোলনে ইন্টারনেট ব্ল্যাক আউটের কঠিন সময়ে ঘোষণা করা 9 দফার অন্যতম রূপকার আব্দুল কাদের আন্দোলনের নেপথ্যে থাকার কাহিনী প্রচার হওয়ার পর থেকে প্রচুর মিডিয়া কাভারেজ পাওয়া সাদিক কায়েম, উমামা ফাতেমা, আবিদুল ইসলাম খান, বিন ইয়ামিন মোল্লাক, শামীম হোসেন, শেখ তাসনিম আফরোজ ইনি উনারা ভিপি বা সহ সভাপতি পদের খুব হেভি ওয়েট ক্যান্ডিডেট। ইনাদের কেউ স্বতন্ত্র কিংবা কেউ অন্য কোনো ছাত্র সংগঠনের প্যানেল থেকে নির্বাচন করতেছেন। জিএস, এজিএস সহ অন্যান্য আরো অনেক পদে অনেক পরিচিত মুখ আছেন। যাই হোক, কে এই ডাকসু নির্বাচনে জিতবে এটা এখনই প্রেডিক্ট করা যাইতেছে না। ধারণা করা হইতেছে অনাবাসিক, জগন্নাথ হল আর নারী শিক্ষার্থীদের ভোটই এখানে ব্যবধান করে দিবে। ডাকসু নির্বাচনের প্রায় 40,000 ভোটারের অর্ধেকে অনাবাসিক। ওদের মধ্যে মেন্টালিটি, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক পার্থক্য আছে। যারা ঢাকায় বড় হয়েছেন, ফাইন্যান্সিয়ালি স্টেবল, এইসব স্টুডেন্টরা ফ্যামিলির সাথে থাকেন বা নিজে বাসা ভাড়া নিয়ে থাকেন। ঢাকার বাইরে থাকা স্টুডেন্টরা অনেকেই হলে থাকেন। প্যানেলগুলা অনাবাসিক শিক্ষার্থীদের ভোট টানার জন্য পরিবহন বিষয়ক সম্পাদক পদে বিভিন্ন বাস কমিটির সাবেক বা বর্তমান সভাপতিদেরকে রাখছেন। শিক্ষার্থীদের অনেক বড় একটা অংশ মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবহন সমস্যা যারা সমাধান করতে পারবেন, অনাবাসিক ভোটারদের কাছে তারাই আগায় থাকবেন। অমুসলিম শিক্ষার্থীদের জন্য বরাদ্দ জগন্নাথ হলের 2222টা ভোটও অনেক ইম্পর্টেন্ট। মোট ভোটের এই প্রায় 6% সবাই পাইতে যাবে। যদিও এখানে শিবির স্বাভাবিকভাবেই অনেকটা পিছনে থাকবেন বলে ধারণা করা হইতেছে। আবার 44.04% নারীদের ভোট টানতে প্যানেলগুলা নারী বিষয়ক অনেক ইশতেহার দিছে। মোরাল পুলিশিং, পোশাকের স্বাধীনতা বিষয়ক বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছে। শিবির এই ইস্যুগুলা নিয়েও অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে। যদিও শিবির তাদের প্যানেলে 4 জন নারী প্রার্থী রাখছে। এদের মধ্যে একজন ফাতিমা তাসনিম জুমা বলেন, আমি শিবিরের প্যানেলে তাদের প্রতিনিধিত্ব করছি যারা পর্দা করে না। বৈষম্য বিরোধী প্যানেলও নারীদের ভোট টানতে ইশতেহারে অনেক কিছু অ্যাড করছে। এজিএস পদে সহ মোট 7 জন নারী প্রার্থী রাখছে। ছাত্র দল আবার এই দিক থেকে অনেক ট্রলের মুখোমুখি হইতেছে। এক মেয়ে তো আবিদের মুখের উপরে সরাসরি বলছে, মিথ্যা একটু কম বইলেন। একমাত্র নারী ভিপি প্রার্থী উমামা ফাতেমা এই দিক থেকে অনেক সফল হইলেও হইতে পারেন। এই নির্বাচন নিয়ে অনলাইনে অনেক কথাবার্তা চলতেছে। আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, আমি এখন মোবাইলে এই কারণে রেকর্ড করতেছি, এত বড় হয়ে গেছে ভিডিও। যাই হোক, ভিডিওতে আমি যা কিছু বলছি সবকিছু হয়তো সবার পক্ষে যাবে না। আপনি আমার অনেক কথার সাথে দ্বিমত হইতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যতটুকু আমার পক্ষ থেকে বলা দরকার আমি বলছি। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।